মালতী দেবীর দুই মেয়ে ঝুমা এবং পদ্মা শুকনো মুখে স্কুল থেকে ফিরে আসে। তাদেরকে এভাবে আসতে দেখে মালতী দেবী বলেন, কি হলো ঝুমা, পদ্মা, তোরা এভাবে মন খারাপ করে আছিস কেন? আর তোরা আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে? তোদের কি শরীর টরীর খারাপ নাকি? না স্কুল থেকে আজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে? মালতী দেবীর কথা শুনে ঝুমা রেগে উত্তর দেয়, ওসব কিছুই হয়নি। তুমি এমন করছো যেন তুমি কিছুই বুঝতে পারছো না। আমরা তোমাকে আগের সপ্তাহ থেকে বলে আসছি যে স্কুলের প্রিন্সিপাল ম্যাম আমাদের মাইনে দিতে বলেছেন। 4 মাসের মাইনে বাকি রয়েছে। তুমি সবকিছু জেনে শুনেও স্কুলের মাইনে জমা দাওনি, তাই আজকে স্কুল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে শুনে মালতী দেবীর খুবই খারাপ লাগে। তিনি ঝুমাকে বলেন, তোরা আমাকে ক্ষমা করে দে মা, আমি তোদের জন্য ভালো কিছুই করতে পারছি না। তোরা চিন্তা করিস না, আমি 2-3 দিনের মধ্যেই বেতন পাবো। তখনই তোদের স্কুলে সব ফিস আমি জমা দিয়ে আসবো। মা, তুমি এমন করে বলছো যেন তুমি হাজার হাজার টাকা বেতন পাও। সারা মাস কাজ করে ওই কটা টাকাই তো ইনকাম করো। ওতে করে তো আমাদের একজনের ফিসও জমা দেওয়া হবে না। তার থেকে এটাই ভালো যে আমরা আর পড়াশোনা করবো না, তোমার মতো লোকের বাড়িতে কাজ করে করে আমাদের জীবন কাটাবো। না না, এরকম ভাবে বলিস না মা। আমি যত কষ্ট করেই হোক তোদেরকে লেখাপড়া শেখাবো, তোদেরকে নিজের পায়ে দাঁড় হতে শেখাবো। আগে নিজে ঠিক করে দাঁড়াতে শেখো, তারপর আমাদেরকে শেখাতে আসবে। আর শোনো, এসব সিনেমার মতো ডায়লগ দিও না, এসব কথা শুনলে না গা জ্বালা করে। এই বলে ঝুমা এবং পদ্মা তাদের স্কুলের ব্যাগ মাটিতে ফেলে ঘরের ভিতরে ঢুকে যায়। তাদের এই আচরণে মালতী দেবী খুবই কষ্ট পায়। মালতী দেবীর স্বামী আকাশবাবু যক্ষা রোগে মারা যান। এরপর থেকে মালতী দেবী লোকের বাড়িতে কাজ করে তাদের সংসার চালায়। তিনি তার মেয়েদেরকে অনেক উচ্চশিক্ষিত করতে চেয়েছিলেন, যাতে করে তাদেরকে তার মতো পরিস্থিতিতে কখনোই না পড়তে হয়। এর জন্য তিনি অনেক পরিশ্রমও করেন, কিন্তু তার একার পক্ষে দুটো মেয়েকে ভালো স্কুলে পড়ানো, তাদের সমস্ত খরচ চালানো সম্ভব হচ্ছিল না। এরপর একদিন মালতী দেবী একটি ফ্যাক্টরিতে কাজে লাগেন। তিনি ওভারটাইম করে টাকা রোজগার করা শুরু করেন এবং সেই টাকা দিয়ে মেয়েদের স্কুলের ফিস জমা দেন। এভাবেই দেখতে দেখতে দিন কেটে যায়। ঝুমা এবং পদ্মা বড় হয়ে যায়। একদিন সকালে তারা ঘুম থেকে ওঠে। তখন মালতী দেবী বলেন, আরে ঝুমা, পদ্মা মা, তোমরা উঠে পড়েছো? আজ এত সকাল সকাল উঠলে যে? আজ আমাদের পরীক্ষা আছে মা। তুমি কি কিছু রান্না করেছো? তাড়াতাড়ি করো, আমরা খেয়ে দিয়ে বেরোবো। আর কিছু টিফিন প্যাক করে দেবে, ফেরার সময় খুব খিদে পায়। হ্যাঁ মা, তোমরা দুজনে রেডি হয়ে নাও, আমি ঝটপট করে তোমাদের জন্য রুটি আলু ভাজা করে দিচ্ছি। কি আবার সেই রুটি আলু ভাজা? তোমার কি রোজ রোজ রুটি আলু ভাজা ছাড়া আর কোনো খাবার নেই নাকি? প্রত্যেকদিন একই খাবার খেতে ভালো লাগে কারোর? আর তাছাড়া এই রুটি আলু ভাজা নিয়ে যাবো টিফিনে, আর বন্ধুদের কাছে অপমানিত হতে হবে। পদ্মা একেবারে ঠিকই বলেছে। আমাদের বন্ধুরা পিৎজা, বার্গার, চাউমিন কত কি ভালো ভালো খাবার আনে, আর আমাদের হয় মুড়ি বাতাসা আর না হলে এই রুটি আলু ভাজা। তুমি তো আমাদের জন্য একটু ভালো করে টিফিনও করে দিতে পারো না। মেয়েদের কথা শুনে মালতী দেবী হালকা গলায় বলেন, এটাও ঠিক কথা। তোমরা বড় হয়েছো, বড় কলেজে পড়াশোনা করো, সেখানে কি আর এইসব খাবার চলে? আচ্ছা ঠিক আছে, আজকে কোনো রকমে ম্যানেজ করে নাও, আমি কাল থেকেই তোমাদের জন্য ভালো দামি দামি খাবার কিনে দেব। থাক মা, তোমার এই কথাতে কতটা যে সত্যি কথা আছে সেটা আমাদের ভালো করেই জানা আছে। 2 দিন ছাড়াই তুমি এরকম কথা বলো, কিন্তু কখনোই কাজ করে দেখাও না। ছাড়ো, আজ আমরা আর কোনো টিফিনই নিয়ে যাব না। এই বলে তারা দুই বোন সেদিন রাগ করে টিফিন না নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর মালতী দেবীও মনের কষ্টে কোনো খাবার খায় না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তিনি তার পুরানো বাক্স খোলেন এবং সেখানে রাখা শেষ সম্বল একটি সোনার আংটি বার করে সোনার দোকানে নিয়ে যান। সেখানে আংটিটি বিক্রি করে টাকা নিয়ে নেন। তার থেকে কিছু টাকা নিয়ে মেয়েদের জন্য পিৎজা কিনে বাড়ি ফেরেন। বিকেলে মেয়েরা কলেজ থেকে বাড়ি ফেরার পর তিনি বলেন, মা তোমরা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। এই দেখো, কি পিৎজা না কি বলে না, সেই খাবার এনেছি। বাবা, একটা পিৎজার দাম কত নিয়েছে জানো? 300 টাকা। আমরা তো বাপের জন্মে এসব খাবার দেখিনি। দোকানদারকে বললাম, বাবা আমি গরিব মানুষ, আমাকে একটু কম সম করে দাও। সে কোনো মতেই শুনলো না, 300 টাকা নিয়ে তবেই ছাড়লো। মা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? তুমি পিৎজা কিনতে গিয়ে দরদাম করেছিলে? তুমি কি জানো এসব জিনিস ফিক্সড প্রাইসে বিক্রি হয়? তোমাকে কে এরকম করে পিৎজা কিনতে বলেছে বলো তো? আরে না 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 না, আমি খুব ভালোভাবেই কথা বলেছি, ওরা তো হাসি মুখেই আমার সঙ্গে কথা বলছিল। থাক মা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। তুমি কিভাবে তাদের কাছে বলেছো তার ধারণা আমরা পাচ্ছি। আসলে ওরা তোমার সঙ্গে হাসি মুখে কথা বলেনি, ওরা তোমার আচরণ দেখে হেসেছে। আর এই সামান্য বোধ শক্তিটাও তোমার নেই দেখছি। মেয়েদের এত অপমান সহ্য করে মালতী দেবী হাসি মুখে বলেন, ওসব তোরা ছাড় তো মা, আমি তোদের জন্য কত সুন্দর জিনিস আনলাম, একটু করে খা তোরা, তবেই না আমার মনটা ভরবে। এনেছো, খুব ভালো করেছো, রেখে দাও, সময় হলে ঠিক খেয়ে নেব। এভাবেই ঝুমা এবং পদ্মা কথায় কথায় তাদের মাকে অপমান করে
এবং ছোট বড় কথাও শোনায়। এটা তাদের অভ্যেসে পরিণত হয়েছিল। যদিও মালতী দেবী এসব কথা মনে রাখতেন না। তার জীবনের যেন একটাই উদ্দেশ্য ছিল, তার 2 মেয়েকে খুশি করা। এর জন্য তিনি শত চেষ্টা করতে থাকেন, কিন্তু প্রতিবারই হতাশ হয়ে যান। দেখতে দেখতে তার 2 মেয়ে কলেজে পড়াশোনা শেষ করে এবং তাদের বিয়ের বয়স হয়ে যায়। মালতী দেবী এক ধনী পরিবারের 2 ভাইয়ের সঙ্গে তাদের বিয়ে ঠিক করেন। বিয়ে প্রায় 1 মাস বাকি ছিল। এমনই একদিন মালতী দেবী তার 2 মেয়েকে বলে, মারে, তোদের এবার এরকম দেরি করে উঠলে হবে না, কারণ আর 1 মাস পরেই তোদের বিয়ে। তার জন্য তোদেরকে এখন থেকেই সব কাজ শিখে রাখতে হবে, না হলে শ্বশুরবাড়ির লোক খারাপ বলবে। চল, তোরা আজ থেকে রান্না বান্না একটু একটু করে শিখতে শুরু কর। মা, তুমি তোমার জীবনে এই একটাই মাত্র ভালো কাজ করেছো, আর সেটা হলো এরকম ধনী পরিবারের ছেলেদের সঙ্গে আমাদের বিয়ে ঠিক করেছো। সেদিন হয়তো তুমি আমার হবু শাশুড়ির মুখ থেকে শুনেছো যে ওনাদের বাড়িতে সবকিছু কাজের লোকে করে দেয়। এখন আমরাই যদি কাজ করব, তাহলে কাজের লোক কি বসে বসে আরাম করবে? একদম ঠিক কথা দিদি। আসলে মা নিজেই লোকের বাড়িতে কাজ করে, তো তাই ওনার কাজের লোকের প্রতি একটু বেশিই দরদ। শোনো মা, আমরা ওই বাড়ির কাজের লোক নয়, ওই বাড়ির মালকিন হব। তাই এসব উল্টোপাল্টা জ্ঞান না আমাদেরকে দিতে এসো না। পদ্মার কথা শুনে মালতী দেবীর চোখে জল চলে আসে। তিনি চোখের জল আড়াল করে বলেন, সত্যি তোরা অনেক বড় হয়ে গেছিস মা। নিজের মাকে এভাবে অপমান করতে আর তাকে নিয়ে হাসাহাসি করতেও তোদের খারাপ লাগছে না। যাক, আমি শুধু এটুকুই চাই যে তোরা যেন সুখে শান্তিতে থাকিস। এর জন্য আমি সব রকমের কষ্ট ও অপমান সহ্য করতে রাজি আছি। মা, তোমাকে তো এমন কিছুই বলিনি যার জন্য তুমি এভাবে উত্তর করলে। যাই হোক, আজকে আমাদের হবু শাশুড়ি মা আমাদেরকে নিতে আসছেন। আমরা শপিং এ যাব, সন্ধ্যাবেলায় ফিরবো। আমাদের জন্য খাবার রান্না করবে না, আমরা বাইরেই খেয়ে আসবো। এরপর 2 বোনই তৈরি হয়ে বেরিয়ে পড়ে। মালতী দেবী তার 2 মেয়ের বিয়ে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন। কারণ হলো তার মেয়েদের শখ পূরণ করার জন্য তাকে অনেক টাকা জোগাড় করতে হবে। এ কথা চিন্তা করতে করতে তিনি ফ্যাক্টরিতে যান এবং সেখানে গিয়ে মালিককে তিনি বলেন, মালিক, আমি আজ আপনার কাছে একটা কথা বলতে এসেছি। আজ 10 বছর ধরে আমি আপনার ফ্যাক্টরিতে কাজ করছি। আপনার দয়ায় আমি আমার মেয়েদেরকে ভালো কলেজে পড়িয়েছি। এখন ওদের খুব ভালো বাড়িতে সম্বন্ধও হয়েছে, আর 1 মাস পর ওদের বিয়ে। এর জন্য আমার কিছু টাকা লাগবে। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? তাই আপনি যদি দয়া করে আমায় এই টাকাগুলো ধার দেন তাহলে খুবই উপকৃত হব। তা নয় আমি দিয়ে দেবো, কিন্তু এতগুলো টাকা তুমি শুধবে কি করে? তাছাড়া তো তোমার বয়সও হয়েছে, এবারে কত বয়সী কাজ করতে পারবে? প্রতি মাসে তোমার মাইনে জমা দিলেও তোমার সব টাকা শোধ হবে না। 15 থেকে 20 বছর লেগে যাবে। কিন্তু মালিক, এছাড়া তো আমার কোনো উপায় নেই। আমি কিভাবে টাকা পয়সা জোগাড় করবো তাহলে? বুঝলাম, সমস্যা তো অনেক গভীর আছে। দেখো, ফ্যাক্টরিটা শুধু আমার না, এতে আমার দাদারও শেয়ার আছে। তাই আমি তোমাকে এইভাবে টাকা ধার দিতে পারবো না। তা তুমি এক কাজ করতে পারো, তোমার বাড়ির যা জমি জায়গা আছে তার উপরে ঋণ নিতে পারো। এসবের উপর ঋণ দেয় আমার এমন লোকও জানা আছে। কিন্তু আমাকে এভাবে কে ঋণ দেবে? আমি তো সেরকম কাউকে চিনিও না। আপনি দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দিন। ঠিক আছে, তুমি তোমার বাড়ির জায়গা জমির কাগজপত্র নিয়ে আসবে। আমার এক বন্ধু আছে, সে এসব বন্ধকেরই কাজ করে। আমি দেখছি কি করা যায়। পরের দিন মালতী দেবী তার মেয়েদেরকে কিছু না বলে চুপি চুপি বাক্স করে তার বাড়ির এবং জায়গা জমির কাগজপত্র নিয়ে ফ্যাক্টরির মালিকের কাছে যায়। এরপর মালিক তার কাগজপত্র নিয়ে সুভাষ নামক এক ব্যক্তির কাছ থেকে বেশ কিছু টাকা তুলে মালতী দেবীকে দেয়। সেই টাকা দিয়ে মালতী দেবী তার মেয়েদের ভালোভাবে বিয়ে দেন। বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ি চলে যায় এবং অবাক হয়ে দেখে যে তাদের শ্বশুরবাড়ি একটি রাজমহলেরই মতো। সেখানে প্রচুর চাকর বাকর, অঢেল খাবার দাবার এবং আরামের জিনিস। 1 মাস তারা খুব আরামেই কাটায়। তাদের মায়ের কথা তাদের মনেও পড়ে না। একদিন সকালে তাদের শাশুড়ি মনিকা দেবী বলেন, আরে বৌমা, আজ 1 মাস হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে। তোমরা তো কই একদিনের জন্য তোমাদের মায়ের কাছে গেলে না? ওনার কাছে তো কোনো ফোনও নেই। তা তোমরা কি ওনার খোঁজ খবর নাও না? এগুলো তো ঠিক না। তোমরা একবার গিয়ে তার সঙ্গে দেখা করে এসো। না মা, ওখানে যেতে আমাদের ভালো লাগে না। ওই বস্তি কত নোংরা। তাছাড়া আমাদের বাড়িতে কোনো রকম সুযোগ সুবিধাও নেই। না আছে রুম হিটার, না আছে গ্যাস সিলিন্ডার। ওখানে থাকা আমাদের পক্ষে খুবই কষ্টকর। ছি 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 বৌমা, এইসব কথা বলতে তোমাদের লজ্জা করে না? যে বাড়িতে তোমরা মানুষ হয়েছো, যেখানে তোমাদের সারা জীবন কেটেছে, তোমরা সেই বাড়ির ব্যাপারে এরকম করে বলছো? আর তোমার মা, উনি না থাকলে তো তোমরা পৃথিবীর আলো দেখতেই পেতে না। মা একদম ঠিক কথা বলেছো। তোমার মা ছিল বলে তাই জন্যই তো আমাদের এই বাড়িতে বিয়ের সম্বন্ধ হয়েছে। আর ওনার এই আত্মবলিদান ভুলে গেছো? ওনার সমস্ত জীবন দিয়ে তোমাদের এই জায়গায় পৌঁছেছে, আর আজকে তোমরা সেখানে ফিরে যেতে অস্বীকার করছো। তাছাড়া আন্টির ব্যবহার দেখে তো ওনার সংসারের ত্যাগ দেখি, তাই জন্যই তো মা বিয়েতে রাজি হয়েছে। মা তো এমনিতেই বলে, যার মা এত ভালো তার মেয়ে নিশ্চয়ই ভালো হবে।
কিন্তু এখন তো দেখছি তোমরা তোমার মায়ের পুরো বিপরীত। দেখো ঝুম্পা, আমার জীবনে কখনোই এত কষ্টে মানুষ হয়নি। আর সত্যি কথা বলতে আমার মাকেও কখনোই এমন পরিশ্রম ও কষ্ট করতে দেখিনি। তাও আমাদের কাছে আমাদের মা পৃথিবীর সবচেয়ে সেরা মা। সেখানে কিনা তোমাদের মা তোমাদের জন্য পুরো জীবনটাই দিয়ে দিয়েছে, আর তোমরা সেখানে কিনা তার প্রতি এত অকৃতজ্ঞ করতে পারলে। তাদের সবার এই তীব্র কটাক্ষে ঝুমা এবং পদ্মা দুই বোন খুবই লজ্জিত হয়। তারা অনুভব করে যে তারা সত্যি কতটা স্বার্থপর। তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তাদের জন্মদাত্রী মাকে ভুলে গেছে। এরপর তারা সবার কাছে ক্ষমা চায়, যা শুনে মনিকা দেবী বলেন, দেখো বৌমা, তোমরা আমাদের কাছে কোনো দোষ করোনি, তাহলে আমাদের কাছে কেন ক্ষমা চাইছো? তোমরা এক্ষুনি তোমাদের মায়ের কাছে যাও আর তার কাছে ক্ষমা চাও। এরপর তারা দুই বোন দুই স্বামীকে নিয়ে মালতী দেবীর সঙ্গে দেখা করার জন্য যায়। কিন্তু তারা সেখানে গিয়ে দেখে তাদের বাড়িতে তালা ঝুলছে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর তাদের এক প্রতিবেশী রাঘব বাবু সেখানে আসেন এবং বলেন, আরে ঝুম্পা, পদ্মা, তোরা এতদিন পর এসেছিস। এতদিন তো তোদের কোনো খোঁজ খবর ছিল না। তোর মা তো সবসময় চিন্তায় অস্থির হয়ে থাকতো। বেচারা সারা জীবন না কি নাই কষ্ট করেছে। তা তো তোরা এই বুড়ো মানুষটাকে একটু দেখাশোনাও করতে পারিস। উপরওয়ালার আশীর্বাদে শুনেছি নাকি তোদের কোনো কিছুই কম নেই। আজ এই ধনী মেয়ে থাকতো কি না দৌড় দৌড় ভিক্ষা করেই খেতে হচ্ছে। রাঘব বাবুর কথা শুনে ঝুমা এবং পদ্মা চমকে ওঠে এবং বলে, কাকা বাবু, এ আপনি কি বলছেন? মা ভিক্ষা করে খায়? এরকমটা কি করে হলো? আর মা এখন কোথায় আছে? তোর মা এখন কোথায় আমি সে বলতে পারবো না। মাঝে মাঝে বাজারে ঘাটে তো ভিক্ষা করতে দেখেছি। শুনেছিলাম তো নাকি তোদের বিয়ের আগে একটা বড় লোন নিয়েছিল, আর সেই লোন না মেটাতে পারে শুনেছি তো বাড়ি জমি সব নাকি ঋণদাতার নামে হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওইসব চিন্তা করে করে ফ্যাক্টরিতে কাজ করে পাটা ভেঙে ফেলেছে। আর তাছাড়া ঘোড়া মানুষকে কেই বা কাজে রাখবে? তাকে তো সেখান থেকে শুনেছি বারো করে দিয়েছে। কদ্দূর টাকা পয়সা কিছুই তো নেই, আর ওই অবস্থায় কিভাবেই বা খেটে খাবে? শেষ পর্যন্ত শুনেছি নাকি ভিক্ষা করতে শুরু করেছে। রাঘব বাবুর মুখে সব কথা শুনে দুই বোনের চোখ থেকে অবিরাম জল ঝরতে থাকে। এরপর তারা সারা গ্রামে তাদের মায়ের খোঁজ করে। শেষে একটি গাছের গোড়ায় তারা তাদের মাকে খুঁজে পায়। সেখানে গিয়ে তাদের মায়ের অবস্থা দেখে তারা কান্নাকাটি করতে থাকে এবং তার পায়ে লুটিয়ে পড়ে। মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা জেনে শুনে তোমাকে আজ এই পথে এনে নামিয়েছি। আমাদের জন্য তুমি কি না করনি, কিন্তু প্রতিদানে আমরা তোমার সবকিছু কেড়ে নিয়েছি। তোমাকে পথের ভিখারি বানিয়ে ফেলেছি। মা, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার কাছে নেই। আমি যা করেছি তা কোনো শত্রু তোমার সাথে করবে না। আমাকে ক্ষমা করো মা, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। এভাবেই তারা দুই বোন কান্নাকাটি করতে থাকে। দুই মেয়ের এরকম কান্না দেখে মালতী দেবীর মন গলে যায়। তিনি তাদেরকে তুলে দাঁড় করান এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরেন। সেদিন তারা তাদের মাকে সঙ্গে করে বাড়ি ফেরে। মালতী দেবী তার মেয়েদের বাড়িতে থাকতে অস্বীকার করেন, তাই তারা তাকে আলাদা করে একটি বাড়ি তৈরি করে দেয় এবং তার সেবা যত্নের জন্য একটি নার্স এবং একটি কাজের লোক রাখে। এখন তারা নিজেরা দুই বোনে দুবেলা তাদের মায়ের খোঁজ খবর নিতে যায়। কথাই বলে না, মা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধন। শেষে তারা দুই বোন এই সত্যিটা উপলব্ধি করতে পারে। সুলেখা দেবী তার 4 ছেলে কৌশিক, শেখর, ঋষিকেশ, পল্লব এবং দুই বড় বৌমা পারুল ও রেখাকে নিয়ে রায়গঞ্জ শহরে বাস করত। সুলেখা দেবীর বড় দুই ছেলে কৌশিক ও শেখর ওই শহরে দুটি কোম্পানিতে চাকরি করত, আর ছোট দুই ছেলে ঋষিকেশ ও পল্লব ডাক্তার ছিল। সুলেখা দেবী তার 4 ছেলেদের নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিলেন। এমনই একদিন ছোট দুই ছেলে ক্যাম্প থেকে ফিরলে সুলেখা দেবী বলেন, কিরে বাবা, তোদের ক্যাম্পের কাজ মিটলো? এত থাকতে তোদেরকে গ্রামে পাঠালো? আমার তো গ্রামে একেবারেই ভালো লাগে না। না গ্রামের কালচার ভালো লাগে, আর না তো গ্রামের মানুষজনদেরকে। মা, তুমি এত গ্রামের মানুষকে ঘেন্না করো কেন? মানুষ তো সকলেই এক। মানুষের যে কখন কাকে দরকার পড়ে কেউই জানে না। আর আমরা হচ্ছি ডাক্তার। গরিব দুস্থদের ফ্রিতে চেক আপ করানোর জন্যই আমাদের গ্রামে গ্রামে ক্যাম্পে পাঠানো হয়। এই কেন রে, তোরা শহরে ক্যাম্প করতে পারিস না? শহরের মানুষদের কি চেক আপের দরকার হয় না নাকি? তোরা সেই কোথায় গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়ে ক্যাম্প করবি? দেখো, শহরে প্রায় সকলেই ধনী মানুষ আছে, আর এখানে অনেক গ্রাম আছে যেখানে মানুষেরা অনুন্নত দারিদ্র, আর সেই সব গ্রামে গিয়ে আমাদের ক্যাম্প করতে হয়। এরকম সৌভাগ্য কতজনেরই বা হয় বলো? আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি, এতে করে ঈশ্বরও খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তোদের মহানতা রাখ। যা, তোরা ভালো করে স্নান করে আই তো। স্নান না করে আমার কোনো জিনিসে হাত দিবি না। না জানি গ্রাম থেকে কতই না জীবাণু তুলে নিয়ে এসেছিস। সুলেখা দেবী এভাবে বললে ঋষিকেশ ও পল্লব দুজনেই ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। এরপর তারা স্নান সেরে
ডাইনিং টেবিলে খেতে বসে। তখন তার মা তাদেরকে খেতে দেয়। তখন ঋষিকেশ বলে, মা, তুমি আমাদের খেতে দিচ্ছ? বৌদিরা সব কোথায়? বৌদিদের সঙ্গে তো ভালো করে আলাপই করা হলো না। দাদার বিয়ের পরেই তো আমাদের চলে যেতে হলো। তা বৌদিদের ডাকো। তোদের বৌদিরা এখনো ঘুমাচ্ছে মনে হয়। ওদের সকালে ওঠা অভ্যেস নেই। ওরা সেই 10টার সময় ওঠে। তোরা খাওয়া দাওয়া সেরে নে, তারপর বৌদিদের সঙ্গে কথা বলবি। বেলা 10টায় ঘুম থেকে ওঠে? তাহলে বাড়ির সব কাজকর্ম কে করে? কেন, কে আর করবে? আমি করি। ওরা বড়লোক বাবার মেয়ে, ওরা কি আর এভাবে মানুষ হয়েছে? ওরা সারাদিন বন্ধু বান্ধব, ক্লাব, পার্টি এসব নিয়েই ব্যস্ত থাকে। না মা, এটা ঠিক না। বৌদিদের এখন বিয়ে হয়ে গেছে, সংসারও হয়ে গেছে। এখন ওদের এইভাবে জীবন কাটালে চলে? তাছাড়া তোমারও তো এখন বয়স হয়েছে, তোমারও তো একটু রেস্টের প্রয়োজন। হ্যাঁ মা, ঋষিদা একদম ঠিক বলেছে। মা, তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে। আসলে আমরা যে গ্রামের ক্যাম্পে গিয়েছিলাম না, ওখানে মহিমা আর দীপা নামে 2 মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া ওরা খুব সুশীল ও ঘরোয়া মেয়ে। হ্যাঁ সত্যি, ওরা খুব সংস্কারী। আমরা 2 ভাই ওদেরকেই বিয়ে করতে চাই। আমি জানি গ্রামের মানুষজনদের তোমার পছন্দ নয়, কিন্তু তুমি দেখবে ওরা কয়েকদিনের মধ্যে তোমার প্রিয় হয়ে উঠবে। 2 ছেলের মুখে এরকম কথা শুনে সুলেখা দেবী হতভঙ্গ হয়ে যান। এরপর তিনি বলেন, কি তোদের মাথা খারাপ নাকি? ওই গ্রামের 2 মেয়ে আমার বাড়ির বৌমা হবে? তোদের পছন্দ হলো তো হলো আবার সেই গ্রামের মেয়েদেরকে? আমি গ্রামের মানুষজনদেরকে একেবারেই পছন্দ করি না। ওদের কোনো ক্লাস আছে নাকি? আনকালচার যত সব। তুমি যাই বলো না কেন, আমরা মহিমা দীপাকেই বিয়ে করব। না হলে আমরা কাউকেই বিয়ে করব না। সারা জীবন অবিবাহিতই থেকে যাব। ছেলেদের জেদের বশে সুলেখা দেবীর কিছু করার ছিল না। এরপর তিনি ঋষিকেশ ও পল্লবের পছন্দতে রাজি হয়ে যান এবং কয়েকদিনের মধ্যে গ্রামের 2 মেয়ে মহিমা ও দীপাকে বাড়ির বউ করে নিয়ে আসেন। এরপর তাদেরকে দেখে সুলেখা দেবীর বড় 2 বৌমা পারুল ও রেখা বলে, মা, আপনারও কি আপনার ছোট ছেলেদের মতো বুদ্ধি লোপ পেল নাকি যে আপনি এই গ্রামের অশিক্ষিত মূর্খ কুৎসিত মেয়েদেরকে বউ করে এনেছেন? এরা তো আমাদের নখেরও যোগ্য নয়। যেখানে আমাদেরকে দেখতে এত সুন্দর, আমরা এত মডার্ন, শিক্ষিত, আর সেই জায়গাতে এরা কিছুই নয়। দেখুন না, এদের একটা ড্রেসিং সেন্স পর্যন্ত নেই। আর বলো না, এদেরকে কি আমি আর শখ করে বাড়ির বউ করে এনেছি? ছেলেদের জেদের জন্য এই গ্রামের গেঁয়ো ভূতকে বাড়ির বউ করতে হয়েছে। এদের জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেল। সুলেখা দেবী এবং তাদের বড় 2 যা তাদেরকে এভাবে কথা শোনালে মহিমা এবং দীপার খুবই রাগ লাগে, কিন্তু তারাও কিছু বলে না, কারণ তারা গ্রামের মেয়ে হওয়ায় সুলেখা দেবী তাদেরকে একেবারেই পছন্দ করত না। তাই তিনি ছোট 2 বৌমার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করতেন না। বিয়ের পরের দিন তখনও কেউ ঘুম থেকে ওঠেনি। মহিমা এবং দীপা গ্রামের মেয়ে হওয়ায় ভোর ভোর ঘুম থেকে উঠে বাড়ির যাবতীয় কাজকাম থেকে আরম্ভ করে পূজা পাঠ সবকিছুই সেরে নিয়েছিল, যেটা দেখে সুলেখা দেবী একেবারেই অবাক হয়ে যান। এরপর তিনি মনে মনে বলেন, বাহ, এটা তো দেখছি সব কাজকাম কমপ্লিট করে ফেলেছে। আর রান্নাঘর থেকেও বেশ সুন্দর গন্ধ বের হচ্ছে। যেখানে আমার বড় 2 বৌমা এখনো ঘুমাচ্ছে, সেখানে ছোট বৌমা দুটো দেখো বাড়ির সমস্ত কাজ সেরে ফেলেছে। এরপর সুলেখা দেবীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মহিমা এবং দীপা সুলেখা দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে। এরপর মহিমা বলে, মা, উঠে পড়েছেন? আসুন, আপনাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। না, আমি এখন কিছুই খাবো না। এমনিতেও আমি সকালে কিছু খাবার খাই না। সে কি মা, এতক্ষণ আপনি না খেয়ে থাকেন? এটা তো আপনার শরীরে আরো ক্ষতি করবে। আপনি একই গ্যাসের পেশেন্ট। গ্যাসের পেশেন্টদেরকে খালি পেটে বেশিক্ষণ থাকতে নেই। আপনি আসুন, আপনাকে আমি খাবার দিয়ে দিচ্ছি। এই বলে মহিমা সুলেখা দেবীকে টেবিলে খাবার সাজিয়ে দেয়। মহিমা এবং দীপা গ্রামের মেয়ে হওয়ায় তারা তাদের গ্রামের খাবার দাবারই বানিয়েছিল। এরপর খাবার খেয়ে সুলেখা দেবী মনে মনে বলে, বাহ, আমার গ্রামের 2 বৌমা তো বেশ সুস্বাদু খাবার তৈরি করেছে। আজ পর্যন্ত আমার বড় 2 বৌমা কিছুই রান্না করে খাওয়ায়নি, উপরন্তু আমাকেই ওদেরকে রান্না করে খাওয়াতে হয়। কিন্তু না, এদের তারিফ করলে চলবে না। এরা গ্রামের মেয়ে, একটু লাই দিলেই মাথায় উঠে যাবে। মা, বললেন না তো খাবার কেমন হয়েছে? আপনার ভালো লেগেছে তো? আজ আমাদের প্রথম রান্না, তাই আমরা আমাদের মতোই রান্না করেছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, করেছো তো এই সামান্য রান্না, তাতে আবার এত নাম করার কি আছে? যাও, তোমরা তোমাদের কাজ করো। সুলেখা দেবী এভাবে বললে মহিমা এবং দীপার মন খারাপ হয়ে যায়। এরপর কিছুক্ষণ সময় এভাবেই কেটে যায়। বেলা গড়ালে তার বড় যারা ঘুম থেকে উঠে বলে, এই যে মা, আমার গ্রিন টি আর রেখার কফি কোথায় গেল? তোমার নতুন বৌমারা আসতে তো দেখছি তুমি আমাদেরকে ভুলেই গিয়েছো। তাড়াতাড়ি আমাদের ঘরে গ্রিন টি আর কফিটা দিয়ে যাও। বড় বৌমাদের আওয়াজ শুনে সুলেখা দেবী তাদের জন্য চা আর কফি তৈরি করার জন্য রান্নাঘরের দিকে যেতে যায়। ঠিক তখনই মহিমা বলে,
মা, আপনি কোথায় যাচ্ছেন? আপনি চেয়ারে বসুন, আমি আর দীপা দিদিদের জন্য চা আর কফি করে নিয়ে যাচ্ছি। এভাবেই নানান রকমের কাজের মধ্য দিয়ে সুলেখা দেবীর মন জয় করতে থাকে। মহিমা এবং দীপা বাড়ির সমস্ত কাজকাম করত, আর এদিকে সুলেখা দেবীর দুই শহুরে বৌমা সারাক্ষণ নিজেদের ঘরে বন্ধু বান্ধবদের নিয়ে হই হুল্লোড় আড্ডা দিত। এমনই একদিন পারুল এবং রেখা তার বন্ধুদেরকে নিয়ে ঘরের মধ্যে জোরে গান বাজিয়ে পার্টি করছিল। এরপর মহিমা এবং দীপা তাদের ঘরে যায় এবং গিয়ে দেখে সকলের এক হাতে ড্রিঙ্কসের গ্লাস আর এক হাতে সিগারেট। এরপর মহিমা গান বন্ধ করে দেয় এবং বলে, একে দিদি, আপনারা এসব কি খাচ্ছেন? আপনারা এত শিক্ষিত, তারপরও ধূমপান মদ্যপান করছেন। আপনারা জানেন না এগুলো শরীরে কত ক্ষতি করে? ওহ, জাস্ট শাট আপ, গিয়ে ভূত কোথাকার। এইসব চিন্তা ভাবনা গ্রামের মানুষদের মধ্যেই রয়েছে, কারণ তোমরা আনকালচারাল, অশিক্ষিত। আমাদের শহরে এসব কমন ব্যাপার। আর হ্যাঁ, মদ্যপান ধূমপান কি? আমরা স্মোক ড্রিঙ্কস করছি, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ দিদি, তোমরা ইংরেজিতে বলছো আর আমি বাংলায় বলছি, সেটা বড় কথা নয়, কিন্তু এগুলো খাওয়া একেবারেই উচিত নয়। তোমাদের শরীরে এফেক্ট পড়বে, আর তোমরা মেয়ে, পরবর্তীকালে তোমাদের এবং তোমাদের বাচ্চাদের সকলেরই এফেক্ট পড়বে। আমি যতদূর জানি তোমরা দুজনেই প্রেগনেন্ট। এই শোনো, তোমাদেরকে বেশি জ্ঞান দিতে হবে না, তোমরা এখান থেকে যাও তো। আমাদের পুরো মুডটাই খারাপ করে দিল। তাদের চেঁচামেচি শুনে সুলেখা দেবী সেখানে এসে উপস্থিত হন। এরপর তিনি তার বড় দুই বৌমার কর্মকাণ্ড দেখে খুবই রেগে যান এবং বলেন, বড় বৌমা, মেজ বৌমা, এ কি? আমি তোমাদেরকে কিছু বলি না বলে তোমরা যা ইচ্ছা তাই করবে? এটা আমার বাড়ি, এটা কোনো বার নয় যে তোমরা এখানে স্মোকিং ড্রিঙ্কিং করবে। আর ছোট বৌমারা তো তোমাদেরকে ঠিকই বলেছে, তোমরা না গর্ভবতী, এতে তোমাদের বাচ্চার ক্ষতি হবে। ওহ মা, আপনিও না, আপনার এই গ্রামের বৌমাদের সঙ্গে থেকে থেকে গেঁয়ো ভূত হয়ে যাচ্ছেন। ওসব কিছুই হয় না মা। চুপ করো, আর একটাও কথা বলবে না। ছোট বৌমারা না দেখলে তো আমি জানতেই পারতাম না তোমরা এই অবস্থাতেও ড্রিঙ্ক স্মোক করছো। নিজেদের বাচ্চাদের যদি ভালো চাও, আজকের পর থেকে এসব বন্ধ করে দাও। সুলেখা দেবী এভাবে বললে পারুল এবং রেখার খুবই রাগ হয়। এরপর তারা তাদের বন্ধু বান্ধবদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। তারা দুই বড় যা কি করে মহিমা আর দীপাকে জব্দ করা যায় সেই প্ল্যান করতে থাকে। এমনই একদিন হঠাৎ তাদের দুজনেরই খুব পেটে যন্ত্রণা শুরু হয়। এরপর মহিমা এবং দীপা তাদেরকে হসপিটালে নিয়ে যায়। চিকিৎসার পর ডক্টর জানায়, আপনারা দুজনে প্রেগনেন্ট অবস্থায় ধূমপান করছেন, যার কারণে বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনারা যদি নিজেদের পরিবর্তন না করেন, তাহলে আর আপনাদের বাচ্চাদের বাঁচানো যাবে না। ডক্টরের কথা শুনে পারুল এবং রেখা খুবই কান্নাকাটি করতে থাকে। এরপর মহিমা বলে, ডাক্তারবাবু, আপনি চিন্তা করবেন না, আজ থেকে এনাদের যত্ন আমরা নেব। এই বলে মহিমা এবং দীপা তাদের জায়েদেরকে নিয়ে বাড়ি চলে আসে আর তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুরই দেখভাল করতে থাকে। আর বড় জায়েদের ধূমপান মদ্যপান সবকিছুই বন্ধ করে দেয়। এভাবে মহিমা এবং দীপা তার বড় দুই জায়েদের সেবা শুশ্রূষা করতে থাকে, যার ফলে পারুল এবং রেখা দুটো সুস্থ সবল বাচ্চার জন্ম দেয়। মহিমা এবং রেখার এরকম ব্যবহার দেখে বাড়ির সকলেই মুগ্ধ হয়ে যায়। এখন আর তাদেরকে কেউ অসম্মান করে না, আর সুলেখা দেবীও তার চার বইদের মধ্যে পক্ষপাতিত্ব করেন না। এভাবেই তারা সকলে মিলে একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।